এদিকে রোহানের বাবা মা সায়রার বাবা মাকে ইচ্ছে মতো কটু কথা শোনাইতেছে, আর সায়রার বাবা মাও তেমন কিছু বলছে না। কি ভাই বলবে তারা? তাদের বলার যে কিছু নেই। রোহানের মা সায়রাকে যা না তাই বলছে। শেষে যখন তিনি বলে উঠলেন, এমন নষ্টামি আমি একটাও দেখিনি। নিজের বিয়ের 1 সপ্তাহ আগে নিজের খালাতো ভাইয়ের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারে, সে সব করতে পারে। না জানি কত ছেলের সাথে এমনে ঘুরেছে, নষ্টামি জানি কোথাকার। আরস এতক্ষণ চুপ থাকলেও শেষের কথাগুলো শুনে ওর গায়ে লেগে যায়। সে ভরকে উঠে বলে, একদম বাজে কথা বলবেন না। আপনি যাকে কথা শোনাচ্ছেন সে এখন আমার স্ত্রী। সে এখন সায়রা রহমান নয়, সে এখন সায়রা আরুশ খান। সো বি পোলাইট উইথ হার। আমার স্ত্রীকে এসব বলার কোনো অধিকার নেই আপনার। যদি বেশি কথা বলেন তাহলে আপনাদের অবস্থা কি হবে তা আপনারা ভাবতেও পারবেন না। ভুলে যেন না, আপনাদের কোম্পানি 60% শেয়ারের মালিক আমি। তাই আমি যদি চাই, আমার 1 মিনিটও লাগবে না আপনাদেরকে রাস্তায় এনে দিতে। সো পরের বার আমার স্ত্রীর সম্পর্কে কিছু বলতে গেলে সাবধানে কথা বলবেন। আর এখন আপনারা যেতে পারেন। আপনাদের যে বিষয় জানানোর ছিল তা জানানো হয়ে গিয়েছে। ইউ ক্যান মে লিভ নাও। এতক্ষণ আমি নিঃশব্দে কান্না করছিলাম, না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। কিন্তু আরুষের কথা শোনার সাথে সাথে আমার কান্না অফ হয়ে যায়। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকি। আমার ভিতরে এক ঝিলিক আশা ভর করেছিল। মনের মধ্যে এই কথা বারবার উকি দিচ্ছিল যে আরুষ হয়তো এখন আমায় ভালোবাসে। এইদিকে রোহানের বাবা মা বুঝতে পারে এখন কিছু বললে সে সব হারবে, তাই সে তার স্ত্রীকে চুপ করে থাকতে বলে আর এই দিক থেকে চলে যেতে চান। রোহানের বাবা মা তার স্ত্রীকে বোঝান যা হয়েছে হয়ে গিয়েছে, এখন তাদের কিছু করার নেই। এখন তাদের যতটুকু সম্মান আছে তা নষ্ট করার মানে হয় না, তাই এখান থেকে চলে যাওয়াই বেটার। এতক্ষণ রোহান চুপচাপ বসেছিল, কিন্তু যখন তারা চলে যেতে নিবে এমন সময় রোহান বলে ওঠে, আমি সায়রা এর সাথে একা কিছু কথা বলতে চাই। প্লিজ কেউ মানা করবেন না, এটা আমার রিকোয়েস্ট। কিছু প্রশ্নের উত্তর জানা আমার খুব জরুরি। রোহানের এই কথা বলার সাথে সাথে আরশের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। সে যেন এই টাইমের ওয়েট করছিল যখন রোহান এই সব কথাটি বলবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি আমার সাথে কথা বলতে পারবে, কিন্তু তা আমার সামনে। বাকি কেউ থাকবে না। ঠিক আছে। রোহান আর কথা বাড়ালো না, কেননা সে আরশকে হারে হারে চেনে। সেই যত যাই বলুক না কেন, আরশ সায়রাকে একা তার সাথে ছাড়বে না। এই বলে আরুষ আমার হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে যায়। পিছে পিছে রুহানও চলে আসে। ছাদে এক কোণায় দাঁড়িয়ে আছি আমি, আরুষ, রুহান, তিনজনের মধ্যে পিন নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ রুহান আমার হাত দুটো ধরে বসে। আমি তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দেই। একবার আরুষের দিকে তাকাচ্ছি আর একবার রুহানের দিকে। আরুষ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, তা দেখে আমি কয়েক দফা ঢোক গেলি আর আস্তে করে নিজের হাত সরিয়ে নিই। তা দেখে রুহান আর চোখে আরুষের দিকে তাকিয়ে আমায় বলে, কেন করলে এমন আমার সাথে? আমি জানি তুমি স্বেচ্ছায় এমন করোনি। নিশ্চয় আরুষ তোমায় ধমকিয়েছে, ভয় দেখিয়ে তোমায় উঠে নিয়ে গিয়ে বিয়ের জন্য জোর করেছে, তাই না? বলো। সায়রা একবার আরশের দিকে তাকিয়ে নেয়, দেখে আরশ সায়রার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে সায়রা বলা শুরু করে, একদম না। আরুষ আমায় কিছু বলেনি, না আমায় ধমকিয়েছে আর না আমায় ভয় দেখিয়ে বিয়ে করেছে। আমি স্বেচ্ছায় ওকে বিয়ে করেছি, কেননা আমি ওকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আর এটা তোমার অজানা নয়। তুমি তো নিজেই ওর হাত ছেড়ে আমার হাত ধরেছিলে, তাহলে এখন কেন মাঝপথে এসে আমার হাত ছেড়ে দিলে? সেম রিজন। আমি যে কারণে আরুষের হাত ছেড়ে তোমার হাত ধরেছিলাম, সেই একই কারণে আজ আমি আবার আরুষের হাত ধরেছি। আর এমনিও তোমার সাথে আমার জমবে না। তোমার আমার মধ্যে সেই কথাটা নেই যেটা আরুষ আর আমার মধ্যে আছে। আর এমনিও আমাকে তোমার থেকে বেশি হ্যাপি লাগবে। অ্যান্ড আই থিঙ্ক আরুষ ইজ বেস্ট চয়েস ফর মি, রাইট না জান? আরশ তখন সায়রার কোমর জড়িয়ে ধরে তার সাথে একেবারে মিশিয়ে বলে, ইয়া, রাইট জান। এটা বলার সাথে সাথে সায়রা আমার গালে একটা কিস করলো। কি দেখলি তো সায়রা তোকে কিভাবে ধোকা দিল? দেখা হয়ে গেলে এখন যা, আমি আমার ওয়াইফের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। সো ডোন্ট ডিস্টার্ব আস। সে একই কাজ তুমি আমার সাথেও করলে। ছি, তোমার থেকে আমি এটা আশা করিনি। তুমি আশা করলেও কি, না করলেও কি, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, ভালো থেকো। এই বলে রোহান চলে যায়।
আর সাইরা চুপ করে দাঁড়িয়ে থাকে। নিজের মনের মধ্যে এক অন্যরকম ভয় কাজ করছে। না জানি এখন রুহান কি করে। ওর জন্যই আজ এত কিছু হচ্ছে। আজ ওর জন্যই আমি আরুষের থেকে দূরে। আবার না জানি সেই একই কাজ করে। আমি যখন এসব ভাবছিলাম তখন পাশে তাকিয়ে দেখি আরুষ মুচকি হাসছে। বাহ, ভালোই তো অ্যাক্টিং করতে পারিস। এত সুন্দর অ্যাক্টিং এর জন্য তো তোকে অস্কার পাওয়া উচিত। আমি ঠিক যেভাবে বলেছি তুই ঠিক সেভাবেই করেছিস। আই অ্যাম প্রাউড অফ ইউ। সেই দিন রাতে আরশের এই শর্ত ছিল যে রোহান যখন ওর সাথে একা কথা বলতে যাবে তখন সে আরশের সাথে হ্যাপি হওয়ার নাটক করবে আর বুঝাবে যে যা হয়েছে ওর ইচ্ছায়, আর ওকে আরশের সাথে মিলেই থাকা হয়েছে। কেননা আরশ আগে থেকেই জানতো রোহান সাইরার সাথে একা কথা বলতে চায়। তোমার শর্ত তো আমি পূরণ করেছি। রুহানের সামনে দেখিয়েছি এইসব আমার ইচ্ছায় হয়েছে। আর আমি তোমার সাথে যা করেছি সেই একই কাজ ওর সাথেও করেছি। এইবার খুশি তো? আরশি মুচকি হেসে সায়রার হাতটা পিছনের দিকে মুচড়ে ধরে বলে, না, আমি খুশি না। তোর দেওয়া আঘাত আর কষ্ট আমায় খুশি থাকতে দেয় না রে। বড্ড জ্বালাই। তোর সে ধোকার দহনে পড়ছি আমি, যা আমাকে শেষ করে দিচ্ছে। এখন থেকে তুইও এই একই দহনে পড়বি। তৈরি হয়ে আয় আরুষের দহনে নিজেকে পুরাতে। এই বলে আরশ সাইরাকে ছেড়ে চলে যায় আর সাইরা তার যাওয়ার পানে তাকিয়ে থাকে, নিজের হাত কসলাতে কসলাতে বলতে থাকে আরশকে, তোমার দহনে তো আমি অনেক আগে থেকেই পুড়েছি আরুষ। তুমি কি জানো তোমার দহনে আমি আরো আগেই পুড়ে ছাই হয়ে গিয়েছি। তোমার ভালোবাসার দহনে পুড়েছি আমি। তোমার ঘৃণার দহনে পুড়েছি আমি। তুমি যতটা না কষ্ট পেয়েছো তার চেয়ে শতগুণ বেশি কষ্ট আমি পেয়েছি। তিলে তিলে শেষ হয়ে গিয়েছি। তুমি যদি আসতে আর একটু দেরি করতে তাহলে হয়তো আমার আর পেতেই না। তুমি কেন, কেউ পেত না আমায়। পাড়ি দিতাম না ফেরার দেশে। তোমার সাথে করা ভুলের শাস্তি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। কেননা যে জীবন আমি তোমায় পাবো না সেখানে এই জীবন রেখে কি লাভ। আমি তোমার না হলে যে কারুর হতে পারতাম না। কিন্তু না, আজ আমি তোমায় পেয়েছি। অনেক ভুল করেছি, আর না, তোমায় সব সত্য বলে নতুন করে জীবন শুরু করব। সকল ভুল বোঝাবুঝি দূর করব, তাও খুবই জলদি। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। আজ আমার আর আরুষের বিয়ে। ভাবতেই মনের ভেতর এক ভালো লাগা কাজ করছে। কেননা আমার ভালোবাসার মানুষের সাথেই যে আজ আমার বিয়ে হচ্ছে। কিন্তু আমি তাকে ভালোবাসলেও আদৌ কি সে আমায় ভালোবাসে? আদৌ কি আমি তার ভালোবাসার মানুষ আছি, নাকি ঘৃণার মানুষ হয়ে গিয়েছি জানি না। এই 1 সপ্তাহ আমি আরুষের সাথে কথা বলার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আরুষ আমার সাথে কথা বলতে নারাজ। খালি দূর দূর পালিয়ে বেড়ায়। কিন্তু আজ সে আমার থেকে দূরে যেতে পারবে না। তাকে আজ পুরো সত্যিটা জানিয়ে রাখবো। আর আজই এক নতুন জীবনের শুরু করব। পেছনের সকল গ্লানি ভুলে ভালোবাসার মানুষটির হাত ধরে সামনে পা বাড়াবো। দুপুরবেলা পৌঁছে যে স্টেজে বসে আছে সাইরা। আজ লাল রঙের লেহেঙ্গা পরেছে, সাথে ভারী মেকআপ, সাথে ম্যাচিং অর্নামেন্টস, হাত ভর্তি লাল চুড়ি, সাইডে একটা খোপা করা, তার মধ্যে কাঠগোলাপ। কাঠগোলাপ বরাবরই আরশের পছন্দ। একবার সে বলেছিল যে তাদের বিয়েতে যেন সাইরা খোপায় কাঠগোলাপ লাগায়, তাই আজ সাইরা তার ইচ্ছে পূরণ করেছে। নিজেকে পুরোপুরি আরশের মনের মতো সাজিয়ে রেখেছে। এর মধ্যে সাইরার ফ্রেন্ড জান্নাত এসে তার পাশে বসে। জান্নাত তাকে দেখে সাইরাকে জড়িয়ে ধরে। জান্নাতও সাইরাকে জড়িয়ে ধরে, তারপর বলে, যা, তাহলে তুই অবশেষে তোর ভালোবাসার মানুষকেই পাচ্ছিস। হ্যাঁ। কিন্তু ভাইয়াকে তুই সব সত্যি বলেছিস যে তুই কেন এমন করেছিলি? কেন তুই ভাইয়ার হাত ছেড়ে ওই বজ্জাত পোলা রোহানের হাত ধরেছিলি? জান্নাত হচ্ছে সাইরার বেস্ট ফ্রেন্ড, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড কম বোন। সাইরা আর আরশের ব্যাপারে সে শুরু থেকেই জানে, আর ওদের মধ্যে কি হয়েছিল তাও জান্নাতের অজানা নয়। সে জানে সাইরা কেন আরশের সাথে এমন করেছিল। বলার অনেক চেষ্টা করেছি কিন্তু সে শুনতে নারাজ। জানুসই তো ও কেমন। দেখ সাইরা, খুব বেশি দেরি হওয়ার আগে ভাইয়াকে সব বলে দে, তা না হলে পরে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আজকেই বলে দিব। তাই ভালো হবে। এর কিছুক্ষণ পরেই সবাই চেঁচিয়ে ওঠে, বর এসেছে, বর এসেছে। মা বরণডালা নিয়ে বরের আপ্যায়ন করে। পরে তারা ভেতরে আসে। আরুষকে ধরে আমার পাশে বসানো হয়। আমি আর চোখে আরুষের দিকে দেখছি।
কেননা তাকে আজ বেশ হ্যান্ডসাম লাগছে। আরুষের পরনে আজ লাল শেরওয়ানি, সাথে লাল চুড়িদার, মাথায় পাগড়ি, হাতে ব্র্যান্ডেড ওয়াচ। একদম সেই লাগছে। আরুষ যখন আমার দিকে তাকায় তখন আমাদের চোখাচোখি হয়ে যায়, আর আমি সাথে সাথে মাথা নিচু করে ফেলি। এদিকে অনেকেই কানা ঘষা শুরু করেছে, অনেকটা আমার কানের কাছে এসছে, কিন্তু আমি রিয়েক্ট করিনি, চুপচাপ বসে আছি। কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করে। এইবার আমি কোনো দ্বিধাগ্রস্ত ছাড়াই কবুল বলে ফেলি। আবার আমাদের সকলের সামনে বিয়ে হয়। সকলকে বিদায় দিয়ে চলে আসি। আসার সময় মা অনেক বেশি কান্না করেছে, বাবা নিঃশব্দে নিজের চোখের জল ফেলেছিল। অনেক কষ্ট হচ্ছে তাদের ছেড়ে আসতে। গাড়িতে বসে আছে সায়রা। গাড়ি চলছে আপন গতিতে। আরশের নতুন বাসায় যাচ্ছে, যা ঢাকার বনানীতে। আগে আরশরা সায়রার বাড়ির পাশেই থাকতো, কিন্তু সায়রার জন্যই আরশ সেই বাড়ি ছেড়ে বনানীতে চলে যায়। আরশের বাসায় আসতে আসতে প্রায় রাত হয়ে যায়। দরজার সামনে আসতেই রিপা বেগম মানে সায়রার খালামণি মানে তার শাশুড়ি বরণ করে নেয়। তারপর আরশকে বলে সায়রাকে কুলে করে নিয়ে যেতে করে। এইটা নাকি এই বাড়ির নিয়ম। সে যাই হোক, আরশ কোনো কথা না বলে সায়রাকে কুলে উঠিয়ে নেয় আর লিডিং রুমে গিয়ে সোফায় বসিয়ে চলে যায়। আরশের কিছু কাজিন তাদের ঘিরে বসে আছে। তারা বিভিন্ন কথা জিজ্ঞেস করছে, আর সায়রা হু হা জবাব দিচ্ছে। প্রায় বেশ কিছুক্ষণ পর সায়রাকে আরশের রুমে বসিয়ে দিয়ে আসে তারা। চারদিক কাঠগোলাপ দিয়ে সাজানো, তার মধ্যে কিছু বেলি ফুলও আছে। ফুলের গ্রানে চারদিক একদম মোহমোহ করছে, বেশ ভালোই লাগছে। এখন শুধু অপেক্ষা আরশের আসার। রাত প্রায় 2টা বেজে গেছে 30 মিনিট। সায়রা মাথা নিচু করে বসে আছে আর মাঝে মাঝে ভীতু চোখে আরশকে দেখছে। আরশের চোখ অসম্ভব লাল। কিছুক্ষণ আগে আরশ রুমে এসেছে। সায়রার সামনে আরশ আসতেই ওকে সালাম করে। আরশ সরে আসে আর উঁচু গলায় বলে, আমার সামনে এসব ন্যাকামি করবি না, চুপচাপ গিয়ে বেডে বসে পড়। ভুলেও যাতে কোনো আওয়াজ না হয়, যদি কোনো আওয়াজ হয় তাহলে আমি কি করব নিজেও জানি না। আমি ভূত দেখার মতো দাঁড়িয়ে আছি, তা দেখে আরুষ বলে ওঠে। কি বলছি কানে যায় না, যা চোখের সামনে থেকে। আমি আর কিছু না বলে বেডের সাইডে মাথা নিচু করে বসে থাকি। আরশ বেডের সামনে সোফায় বসে একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে আর নিজের নেশা ভরা চোখে সায়রাকে দেখে যাচ্ছে। তার সামনে সায়রাকে বউ সাজিয়ে দেখে নেশা চলে যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে মদের নেশা থেকে সায়রার নেশা বেশি জেঁকে বসেছে তাকে। চোখ দুটো অসম্ভব লাল। সে নিজেকে বারবার কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু বারবারই নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে সে। অবশেষে নিজেকে আটকাতে না পেরে সায়রার কাছে চলেই যায়। বেডের সামনে ফ্লোরে হাঁটু ভেঙে সায়রার মুখটা 2 হাতে আলতো করে ধরে তার দিকে তাকিয়ে থাকে এক পলকে। আরশের চোখে যেন আজ হাজারো নেশা বীর করেছে। আরশ আস্তে আস্তে নিজের মুখটা সায়রার দিকে আগাতে থাকে। সায়রার ঠোঁটের কাছে এসে পড়ে। আরশের এমন নেশা ভরা চাউনিতে সায়রা পাগল হয়ে যাচ্ছে। আরশের এই নেশায় ভরা চাউনিতে ডুবে যাচ্ছে ইচ্ছে করছে, কিন্তু না, এখন তা করা যাবে না। তাকে আগে আরশকে সব সত্যি জানাতে হবে। তাই সায়রা বলে ওঠে আরশকে সব কথা। আরুষ, তোমায় আমার কিছু বলার আছে। হুশ, কোনো কথা না। ইন দিস মোমেন্ট আই ওয়ান্ট নো ডিস্টারবেন্স। না আরুষ, তোমায় শুনতে হবে। আমি যা করেছি তা কেন করেছি তা তোমায় শুনতে হবে। রুহানের আর আমার মধ্যে কি ছিল তা তোমাকে শুনতে হবে। তা না হলে আমরা যে সামনে এগোতে পারবো না। আমাদের ভালোবাসার মধ্যে যে খাত রয়েই যাবে, খুশিভাবে জীবনযাপন করতে পারবো না। এই সব কথা শুনে আরশের মুহূর্তেই ধ্যান ফিরে আসে, আর সাথে সায়রার করার প্রত্যেকটা কাজ, তার দেওয়া ধোঁকা তার মনে পড়ে যায়। সাথে সাথে আরশের চোখ মুখ শক্ত হয়ে যায়। সে সায়রার গালে রাখা 2 হাত আরো শক্ত করে ধরে। তারপর রাগে বলতে থাকে সায়রাকে, তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসতে বিয়ে করেছি? মোটেও না। আমাকে দেওয়া আঘাত, কষ্ট আর ধোঁকার প্রতিশোধ নিতে আমি তোকে বিয়ে করেছি। তুই আমার সাথে যা করেছিস তার শাস্তি দিতে তোকে বিয়ে করেছি। তুই আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছিস। আমি তোকে কি করে ক্ষমা করি? বল, কেন আমার মনকে নিয়ে খেললি? কেন আমায় এমন ভেঙে দিলি? আমার ভালোবাসার তো কোনো কমতি ছিল না, তাহলে কেন এমন করলে? রোহানকে পাওয়ার জন্য? রোহানের মধ্যে এমন কি আছে যা আমার নেই? শুধু টাকার অভাব ছিল, আর তো কিছু না। কিন্তু তাই বলে আমার সাথে এমন লাভ গেম খেললে, এতটা অপমান, এতটা নিচু করলে।
পায়ে ঠেলে দিলি আমার ভালোবাসা। তুই যা করেছিস সবকিছুর ফল তোকে পেতে হবে, শাস্তি তো তোকে পেতেই হবে। বলেই আরশ সায়রাকে ধাক্কা দিয়ে সরিয়ে বারান্দায় চলে যায়। সায়রা কিছু বলার সুযোগ পর্যন্ত দেয় না। সায়রা বিছানায় মুখ গুজে কান্না করতে করতে বলতে থাকে, কেন শুনতে চাও না আমার কথা? যদি শুনতে তাহলে বুঝতে পারতে আমি এমন কেন করেছি, কেন তোমায় দূরে সরিয়েছি এইভাবে। তোমাকে ভালোবাসি বলেই তো এমন করেছি। তুমি জানো না, তোমার থেকে বেশি ভালোবাসি আমি তোমায়। আর এই ভালোবাসার ফলই তো তোমায় দিতে হয়েছিল। তোমার ভালোর জন্যই যে আমি এই সব করেছি। এই সায়রা আবার কাঁদতে থাকে। এইদিকে আরশ আকাশের পানে তাকিয়ে আছে। ওর বুকের ভিতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে। চিনচিন ব্যথা অনুভব করছে। সে সায়রার সাথে অমন ব্যবহার করতে চায়নি, কিন্তু কি করবে? তার যে বড্ড কষ্ট হয় সায়রাকে এইভাবে কষ্ট পেতে দেখলে। যত যাই হোক, সায়রা তো ওকে ভালোবাসার মানুষ, তাই না? কিন্তু যখনই সায়রার দেওয়ার দুকার কথা মনে পড়ে, তখনই ওর রাগ উঠে যায় আর যা নয় তাই বলে দেয়। আরশ আকাশে পানে তাকিয়ে বলে, এমন না করলেও পারতি তুই। আমার ভালোবাসা নিয়ে খেলে একদম ঠিক করিসনি তুই। আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করাটা তোর একদম ঠিক হয়নি। আমার লাইফটা তুই একদম শেষ করে দিয়েছিস, ছাড়খাড় করে দিয়েছিস। রুহানের জন্য তুই আমায় কষ্ট দিতে পারলি? কিভাবে পারলি তুই আমায় এইভাবে কষ্ট দিতে? কিভাবে? আমি তো পারি না তোকে কষ্ট দিতে। তোকে কষ্টে দেখলে আমার যে বড্ড কষ্ট হয়, সইতে পারি না যে তোর চোখের জল। কেন করলি এমন তুই? কেন? এইসব ভাবতে ভাবতেই ভোরের আজানের আওয়াজ তার কানে আসে। তখন আরও সে ধ্যান ভাঙে। আরশ রুমের দিকে আগায়। সেখানে যেয়ে দেখে সায়রা কান্না করতে করতে অগোছল হয়ে ঘুমিয়ে আছে। চোখ এখনো বেজা বেজা রয়েছে। পাপড়িগুলোর মধ্যে মুক্তার মতো 2-1 ফোঁটা পানি চিকচিক করছে, যা দেখে তার ভালো লাগছে না। সায়রাকে এমনভাবে দেখে তার বেশ কষ্ট হচ্ছে। বুকের ভিতর চিন চিন করে ব্যথা করছে, কিন্তু সায়রার বিশ্বাসঘাতকতার পর থেকে তাকে মেনে নিতে পারছে না। সায়রাকে বেডে ঠিকভাবে শুয়ে দিয়ে তার মুখের কাছে পোড়া চুলগুলো সরিয়ে দিয়ে ফিসফিস করে বলতে লাগে, আজ যদি তুই ওইসব না করতি তাহলে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতো। আজকের দিনটা অন্যরকম হতো, যেখানে শুধুই ভালোবাসা থাকতো। সকালে ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। চারদিক ঘুরে দেখতে থাকি, বুঝতে চেষ্টা করি আমি কোথায় আর এটা কার রুম। পরক্ষণে আমার মনে পড়ে আমার বিয়ে হয়ে গিয়েছে আরুষের সাথে। আমি এখন আরুষের রুমেই। আমি চারদিক চোখ বুলিয়ে আরুষকে খুঁজতে থাকি, কিন্তু না, সে রুমে কোথাও নেই। আমি ব্যাগ থেকে একটা পিঙ্ক কালারের শাড়ি বের করে নিলাম, তারপর ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এদিকে আরও সকালবেলায় বাইরে চলে যায়। তার কিছুটা সময় এখন একা থাকতে ইচ্ছে করছিল, তাই পার্কে হাঁটতে চলে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পরে সে বাসায় চলে আসে। বাসায় এসে সোজা রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে সায়রা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল গুছোচ্ছে। পরনে পিঙ্ক কালারের শাড়ি, পিছনে তার মেদহীন পিঠ দেখা যাচ্ছে। পিঠে মুক্তার মতো পানি চিকচিক করছে। তার মাঝেই এক কালো তিলটা যেন ওর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। তিলটা বেশ টানছে আরশকে। আরশ আর কিছু না ভেবে সায়রাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর মুখে চুল গুজে দিচ্ছে, যা দেখে ওর আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। হঠাৎ পেছন থেকে কেউ আমার শাড়ির ভাঁজের মধ্যে আমার কোমর জড়িয়ে ধরতেই ভয়ে আমি লাফিয়ে উঠি। তাড়াতাড়ি আয়নাতে তাকিয়ে দেখি আরুষ আমায় জড়িয়ে ধরেছে। এতে আমি স্বস্তির নিঃশ্বাস নিই। আরশের স্পর্শ আস্তে আস্তে গভীর হতে থাকে। আরশ সায়রার কাছে নিজের ঠোঁট ছোঁয়াতে থাকে। নিজের মধ্যে এক অস্থিরতা কাজ করছে, কেননা আরশ এভাবে তাকে জড়িয়ে ধরাটা সায়রার মাঝে এক অস্থিরতা তৈরি করেছে, যা সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। আরশের স্পর্শগুলো সায়রার ভিতর এক তোলপাড় শুরু করে দিয়েছে। আরশের ঠোঁটের স্পর্শগুলো আস্তে আস্তে গভীর হতে লাগছে। আরশের স্পর্শ যতটা না গভীর হচ্ছে, সায়রার অস্থিরতা ঠিক ততটাই দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমি বড় বড় শ্বাস নিচ্ছি। হঠাৎ আরুষ আমায় নিজের দিকে ঘুরিয়ে নেয়। নিজের দিকে ঘুরিয়ে দেখে আমি চোখ বুজে ফেলি। বেশ কিছু সময় সে আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে চলে যায়। আমি হাঁ হয়ে আরুষের এমন ব্যবহারের দিকে তাকিয়ে থাকি। হয়তো আরুষ আমার সাথে রেগে আমায় দূরে সরিয়ে দিয়েছে, আবার হয়তো বুকে জমে থাকা এত সময়ের অভিমানের কারণেও কাছে টানতে পারেনি। আরুষ নিজে থেকে আমাকে কাছে টেনে আবার নিজেই আমাকে এভাবে দূরে সরিয়ে দেয়াতে আমি বেশ অপমান বোধ করি, কিন্তু তারপরেও
আরুষের পরিস্থিতিটা বুঝতে পেরে তা আমি স্বাভাবিকভাবে নিই, কারণ দোষটা আমারই ছিল।